যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে যে বিজেপিতে জয়েন করলো এবং তিনি জিতলে তিনি ভারতবর্ষের প্রথম শিক্ষা আইনমন্ত্রী হবে। আজকে সেই আমার কথাটা ধ্রুব সত্য হতে যাচ্ছে। আজকে এই কুণাল ঘোষকে আমি দূর থেকে সালাম জানাই যে আও ময়দান মে আও বলেছিল, আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটাকে সেন্টিমেন্টাল নিয়েছিল এবং দায়িত্ব সহকারে নিয়েছিল বলি আজকে বাংলার বুকে আজকে একটা আইনমন্ত্রী, আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি একজন আইনমন্ত্রী হতে যাচ্ছে ভারতবর্ষের। এটা আমরা গর্বিত। তৃণমূলের কি হবে? বৃক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে, ইন্তেজার করুন কি হবে। যারা ভেবেছিল, যারা তির্যক মন্তব্য করেছিল, যারা বলেছিল আও ময়দান মে আও, তারা এবারে কি হবে? যে লোকটাকে আও ময়দান মে আও সেই লোকটা এলো, জাস্টিস পদ ছেড়ে দিল, তারপরে সে এমপিতে দাঁড়ালো এবং তৃণমূলকে হারালো, তারপরে এমপি হলো, তারপরে আজকে ভারতবর্ষের বাংলার না ভারতবর্ষের আইনমন্ত্রী হবে। যে আইনটা সেই মন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকবে, সেই দপ্তরটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকবে। এবারে কি করবে? আপ ক্যা হোগা রে কালিয়া। আজকে ইনি যদি আইনমন্ত্রী হন, যিনি আইন বিশেষজ্ঞ, তিনি যদি আইনমন্ত্রী না হন তো কে হবেন? এক। দু নম্বর, ইনি যদি আইনমন্ত্রী হন ভারতবর্ষের, তাহলে তৃণমূলের অনেকের খাটিয়া খাড়া হয়ে যাবে। দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি আইন সংক্রান্তভাবে তিনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, তিনি আইনটাকে ভালোভাবে জানেন, তিনি লয়ার ছিলেন, লয়ার থেকে জাস্টিস হয়েছেন, জাস্টিস হয়ে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বাংলার বুকে তৃণমূলের যে চোর শিক্ষা দপ্তরে সিবিআই তদন্ত দিয়েছে এবং সেই সিবিআই তদন্ত দিতে ওনাকে বহুত সমালোচনা শুনতে হয়েছে, বহুত তির্যক মন্তব্য করতে হয়েছে। আজকে সিবিআই তদন্ত হয়েছিল বলে বাংলায় যে শিক্ষায় তৃণমূল চুরি করেছে, বাংলার যে শিক্ষা চুরি করেছে, বাংলার যৌবন যাদের চুরি করেছে, মেধা চুরি করেছে, এটা বাংলার মানুষ জানতে পেরেছে। আজকে বসিরহাট তো আর সন্দেশখালী তো পশ্চিমবাংলার বাইরে না, ওটা বাংলাদেশে না, ওটা পশ্চিমবাংলার মধ্যে। তার রাজত্বে একজন নারী, সে বিইংয়ে সর্বভারতীয় দল ভারতীয় জনতা পার্টি, যে দলের যশস্বী প্রধানমন্ত্রী শপথ নিতে যাচ্ছে, যে দলের প্রধানমন্ত্রী ফোন করেছিল, সেই রেখাপত্র একটা গরিব ঘরের মেয়ে, একটা অবহেলিত নির্যাতিত ঘরের মেয়ে, তাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছিল। তারকে যদি এই রকম রেড বেঁধে দিয়ে এই রকমভাবে মেসেজ করা হয়, এইভাবে যদি তার নামে পাবলিকলি ইমিডিয়েট মমতা ব্যানার্জি যদি প্রকৃত বাংলার মুখ্যমন্ত্রী হয়, মায়েদের মুখ্যমন্ত্রী হয়, উনি তো মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার দেয়, সেই মায়েদের রেখাপাত্র ছেড়ে দিন। উনি রেখাপাত্র কোন দলের ক্যান্ডিডেট ছেড়ে দিন, রেখাপাত্র একজন মায়ের জাত, রেখাপাত্র একজন বোনের জাত, রেখাপাত্র একটা নারী, সেই নারীর অপমান হচ্ছে, এই নারীকে অপমান করছে, বাংলার মানুষকে নারীকে অপমানিত করছে। ইমিডিয়েট যারা এই রকম ধরনের খোলা মেসেজ করছে, পুলিশ তদন্ত করে তাকে এক্ষুনি গারদে পড়া দরকার। যেমন জ্যোতি বোসের এরকম মানে বলা হয় যে জ্যোতি বোসের যখন চুল কাটতো নাপিতেরা, তখন কানে কানে 3 বার বলতো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি, জ্যোতি বোসের চুল খাড়া হয়ে যেত, নাপিতরা কাটতো। ঠিক সেই রকমভাবে তৃণমূলের যত নেতা আছে, 4 আনা 8 আনা 1 টাকা 2 টাকা 8 আনা সমস্ত নেতাদের কানে কানে মানুষ বলবে যে অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি, এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, আইনমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি, যত বলবে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যাবে। ঘুঁটে পড়ে গোবর হাসে, আজকে ঘুঁটে পুড়ছে গোবর হাসছে।
তাই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যারা তির্যক মন্তব্য করেছিল, যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গ করেছিল, যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস বয়কট করেছিল, বলা ছিল চাকরি খেয়ে নিয়েছেন উনি, এই সমস্ত কথাবার্তা ওনাকে বলা হয়েছিল, আজকে যারা বলেছিল তাদের ঠুটো মুখ জগন্নাথ করে দিয়েছে, তাদের মুখে একবারে ঝামা ঘষে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর ভারতীয় জনতা পার্টি 240টা সিট পেয়ে চুপ চুপ, কিন্তু যারা 19টা পেয়েছে, 29টা পেয়েছে, তারা এমন ভাব করছে যেন কি ছিনু কি হনু, আগামীকালই বোধহয় অভিষেক ব্যানার্জি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবে। চিতা দেখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির চিতা দেখতে গিয়ে নিজেদের চিতায় না আগুন লেগে যায়। কারণ ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় দল, আগে এই তৃণমূল দলটা সর্বভারতীয় যে তকমাটা কেটে গেছে সেটা রিজিওনাল দলে পরিণত হয়েছে, আঞ্চলিক দলে পরিণত হয়েছে। সেই আঞ্চলিক থেকে আগে সর্বভারতীয়টা তুলুক, তারপরে তো চিতায় তুলবে, কে শ্মশানে তুলবে সেটা পরে দেখা যাবে। আগে আঞ্চলিক তকমাটাকে সরিয়ে সর্বভারতীয় তকমাটা নিয়ে আসুক নির্বাচন কমিশনের কাছ থেকে, তারপরে তো দেখা যাবে কে চিতায় উঠবে আর কে চিতায় জ্বলবে, কে পেছনের সারিতে গিয়ে আব্বা হুজুর আছে বলবে আর কারা নীলালো লালালো গাড়ি নিয়ে ঘুরবে। যারা গেম চেঞ্জার দাদা বলছে, দুদিন পরে অভিষেক ব্যানার্জি যখন ছুঁচো মুখ ভোতা করে বাড়ি ফিরে যাবে, হ্যাঁ, তখন গেম চেঞ্জার পোস্টার উঠে যাবে। কারণ ওরাই তো বলেছিল, ওই কালীঘাটে পোস্টার পড়েছিল দিদিকে দিয়ে, এবারে বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী দেখতে চায়, দুদিন পরে পোস্টার উঠে গেল। আবার গেম চেঞ্জার দাদা, দুদিন পর পোস্টার উঠে যাবে। এদের তো লজ্জা নেই, নির্লজ্জ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে জিতলো, সেখানে মুসলমানরা ভোট দিয়েছে, কারণ ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেকুলারিজম মাইন্ডেড, অর্থাৎ সফট হিন্দু, অর্থাৎ তার কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুসলমানের কাছে, হিন্দুর কাছে হয়ে গেছিল ভগবান, কারণ এই তুল্য। অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম পশ্চিমবাংলার বুকে এই যে চোর, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্ত দিয়েছিল বলে আজকে পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্ত দিয়েছিল বলে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বলে আজকে কুন্তল জেলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বলে আজকে এত চোর বাংলার বুকে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেটা ধরা পড়েছে। আজকে এই জায়গাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মানুষের কাছে, জনমানুষের কাছে, হিন্দুর কাছে, মুসলমানের কাছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে তমলুকে দাঁড়িয়েছে বলে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবাংলার যে প্রান্তে দাঁড়াতো সেই প্রান্তেই জিততো। এটা আমিই প্রথম বলেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যারা বলেছিল না এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন রায় দিচ্ছে, একের পর এক রায় দিচ্ছে, তখন ওদের ওই 5টা গোলাম, ওই 8 ফেল নন মেট্রিক সাংবাদিক 5টা গোলাম, যে লোকটি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে তৃণমূল চোর, যে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে মমতা ব্যানার্জি চোর, কালীঘাটের সারদানাদের সমস্ত টাকা আছে, ওই কুণাল ঘোষ কি বলেছিল, আও ময়দান মে আও। ওই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজকে সে বিচারপতি, তার এখনও 6 মাস বাকি ছিল চাকরির মেয়াদ, ছেড়ে দিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিল। লোহে সে লোহে কাটতা হয়, কাঠ সে লোহে নেই কাটতা হয়। তাই বাংলার বুকে মুসলমানকে বাদ দিয়ে যদি কেউ মনে করে বাজি মাত করে দেবো, সেটা সম্ভব না। 2021-এ ওই মুসলমানদেরকে নিয়ে বাজিমাত করেছে মমতা ব্যানার্জি, 2024-এ লোকসভাতে ওই একই বাজিমাত করেছে। আজকে মমতা ব্যানার্জির দল শুধু মুসলমানের ওপর বেশ করে, আর যে মহিলাদেরকে যে 500 থেকে 1000 লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তুরুপের তাস বানিয়ে দিল। কারণ বাংলার মুসলমানরা সেকুলারিজম মুসলমান, বাংলার মুসলমানরা হিন্দুত্ব, কট্টর হিন্দুত্ব চায় না। বাংলার মুসলমানরা, হিন্দুরা একসাথে পরস্পর বসবাস করে। বাংলার মুসলমানরা এ বেলায় ঈদ হলে ও বেলায় তার বাড়িতে ছুটে যায়। সুতরাং বাংলার
হিন্দুরা যখন দুর্গাপুজো হয়, বাংলার মুসলমানরা পুজোয় তারা আমন্ত্রিত থাকে। সুতরাং এখানে ওই হিন্দুত্ব আর মুসলমানদেরকে বাদ দেবো, মুসলমানদেরকে দূরে সরিয়ে দেবো, মুসলমানদেরকে এজেন্ট দেবো না। সংখ্যালঘুরা বিজেপিকে ছাড়েনি, সংখ্যালঘুরা বিজেপিকে আপ্যায়ন করতে চেয়েছিল, কিন্তু বিজেপি সেখানে সেই হাতটা বাড়ায়নি বাংলার বুকে, এবং সেই বাড়ায়নি বলেই আজকে ওই 65% নিয়ে খেলতে নেমে যা রেজাল্ট হওয়ার তাই হয়েছে। আজকে 2019 তখন ছিল 18টা, 2024 এখন হলো 12টা। প্রথম কারণ আপনাকে প্রথম বলি, বাংলার বুকে যেহেতু আমি বাংলায় বাস করি, আমি বাংলার একজন বাঙালি, এখানে পশ্চিম বাংলায় বিজেপি যখন মাঠে খেলতে নামছে তখন 35% মুসলমানকে বাদ দিয়ে 65% হিন্দুকে বেস করে মাঠে খেলতে নামছে। মমতা ব্যানার্জি সেখানে কি করছে, 35 প্লাস 65 100%কে নিয়ে খেলতে নামছে, অর্থাৎ বিজেপি প্রথমেই 35 মাইনাস হয়ে যাচ্ছে। আজকে বাংলার বুকে 35% মুসলমানকে বাদ দিয়ে যদি কোনো দল খেলতে নামে মাঠে, তাহলে তার যা রেজাল্ট হবার তাই হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি 2019-এ 2টো মুসলিম ক্যান্ডিডেট দিয়েছিল, এবারে ভারতীয় জনতা পার্টি একটাও ক্যান্ডিডেট দিল না। ভারতীয় জনতা পার্টি কী ভাবলো যে আমি হিন্দুত্বের তাস খেলে বেরিয়ে যাব, 65% হিন্দুত্ব দিয়ে আমি মাঠে খেলতে নামছি। সেটা কখনো হয়? এটা বাংলা, এটা পশ্চিম বাংলা। এবারে ভারতীয় জনতা পার্টি সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চকে কোনো পাত্তাই দেয়নি। বিজেপির সংখ্যালঘু সেল তাদেরকে কোনো কাজেই লাগায়নি। ভারতীয় জনতা পার্টি এবারে একটা মুসলিম ক্যান্ডিডেটও দিল না। সেই জায়গায় মমতা ব্যানার্জি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, বহরমপুর কেন্দ্রে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সেই অধীর রঞ্জন চৌধুরী 5 বারের সাংসদ, সেখানে 7টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভা গদগদ মুসলমানের বাস। ঠিক সেই জায়গাতে গুজরাট থেকে খেলোয়াড় ইউসুফ পাঠানকে নামিয়ে বাজিমাত করে দিল। কেন? ওখানকার মুসলমানরা কি দেখলো যে আমরা 5 বার হিন্দু সাংসদ পেয়েছি অধীর রঞ্জন চৌধুরী। সেই জায়গায় এই প্রথম আমরা একটা মমতা ব্যানার্জির দেওয়া প্রার্থী পেয়েছি ইউসুফ পাঠান। সে কোথাকার সেটা দেখছে না, ইউসুফ পাঠান। তাই মুসলমানরা ওখানে গদগদভাবে ভোট দিয়ে জিতিয়ে দিল। আজকে দেখুন বসিরহাট, হাজি নুরুল অসুস্থ, সে দাঁড়ে দাঁড়ে যেতে পারেনি, ভোটারদের কাছে যেতে পারেনি, ছুটতে পারেনি, দৌড়াতে পারেনি, কিচ্ছু করতে পারেনি, তথাপি সে জিতে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লাকটা খুব ভালো, জানেন তো? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে এলেন হাইকোর্টে প্র্যাকটিস করতে, কিছুদিন প্র্যাকটিস করার পরেই উনি জজ হয়ে গেলেন। ওনার সমসাময়িক অনেকে জজ হতে পারেনি, আজও পর্যন্ত সিনিয়র গ্রাউন্ড পর্যন্ত পায়নি ওনার সমসাময়িক। আজকে উনি জজ হলেন আবার, অর্থাৎ উনি টাইমিং, সেই ক্রিকেট খেলাটাতে একটা আছে ব্যাটে বলে করার, অর্থাৎ টাইমিং ম্যাটারটা কোন জায়গায় ধরতে হবে আর কোন জায়গায় ছাড়তে হবে, এই জ্ঞানটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খুব ভালো আছে। আমি যেহেতু হাইকোর্টের উকিল, আমি ওনার এজলাসে বিভিন্ন মামলাতে দেখেছি, এবং উনি যখন যে কাজটা করেন অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত মাইনরলি এবং সিনসিয়ারলি উনি কাজটা করেন। আমি মনে করি উনি যে ইলেকশনটা লড়েছে সেখানে উনি জাত দেখেনি, ধর্ম দেখেনি, কোনো দেখেনি।